আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সংসদে মনিরুল হক চৌধুরীর মন্তব্যে তীব্র সমালোচনা, বিরোধী দলীয় হুইপের ক্ষোভ, বর্ণবাদী আচরণ বলে মন্তব্য নাহিদ ইসলামের। এইচএসসি পরীক্ষায় সব কেন্দ্র আসছে সিসিটিভির আওতায়, বাজেটে শ্রমিক কৃষকের স্থান নেই, অভিযোগ সাইফুল হকের। রমিকে চিকিৎসকে মারধর, ইন্টার্নদের কর্মবিরতিতে চরম ভোগান্তি, কুড়িগ্রাম সীমান্তে আবারও অবৈধ পুশিনের চেষ্টা। সৌদিতে সাঁড়াশি অভিযানে এক সপ্তাহে ফেরত পাঠানো হলো প্রায় 8,000 প্রবাসী, আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার 10,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘিরে বাড়ছে অনিশ্চয়তা, তেহরান ও ওয়াশিংটনের পরস্পর বিরোধী বার্তায় প্রশ্নের মুখে সময়সীমা। ব্রাজিলকে হারাতে না পেরে হতাশ মরক্কো, মিরপুরে অবশেষে লিটনের প্রথম 50। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াত ইসলামী এবং নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের পরপরই সংসদ অধিবেশনে হট্টগোল শুরু হয় এবং পরিস্থিতি এক পর্যায়ে বিশৃঙ্খল রূপ নেয়। উত্তেজনা প্রশমনে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদীয় কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন এবং সব সংসদ সদস্যকে আত্মমর্যাদা বজায় রাখার আহ্বান জানান। এরপর ধীরে ধীরে অধিবেশনের পরিবেশ স্বাভাবিক হয়। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী এই মন্তব্য করেন। উল্লেখ আছে স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না। ইচ্ছা আপনার, বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি বলেছি পাকিস্তান আমল থেকে। দেশের প্রয়োজনে 2-4টা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন দেখেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন, যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটলো, তারেক রহমান। অন্যদিকে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া মন্তব্যকে অমার্জনীয় অপরাধ এবং বর্ণবাদী আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তার তীব্র ক্ষোভ প্রকাশের পর সংসদে উত্তেজনা আরও বেড়ে যায় এবং সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ে। নাহিদ ইসলাম বলেন, সংসদ এমন একটি জায়গা যেখানে প্রত্যেক সদস্যের বক্তব্য দায়িত্বশীল ও শালীন হওয়া উচিত। তিনি মনে করেন, মনিরুল হক চৌধুরীর মন্তব্য শুধু সংসদীয় শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং তা বর্ণবাদী আচরণের পর্যায়ে পড়ে। ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন মাননীয় স্পিকার। ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন মাননীয় স্পিকার। ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। আসন্ন এইচএসসি সমমানের পরীক্ষায় দেশজুড়ে সব পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার পূর্ণ নজরদারির আওতায় আনা হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলো সিসিটিভি ব্যবস্থার বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য আগামী 21 জুনের মধ্যে বোর্ডে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে সিসিটিভির ডিভিআর ও এনভিআর এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে। রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণী শ্রমিক কৃষকদের জন্য কোনো বাস্তব জায়গা রাখা হয়নি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কোনো উদ্যোগ নেই। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে দল
দলের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হয়নি, ফলে ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। তার মতে, মূল্যস্ফীতির লাগাম টেনে না ধরতে পারলে প্রবৃদ্ধির কোনো হিসাবই বাস্তবে কাজে আসবে না। ভালো কাজের আমরা ভালো বলবো, কিন্তু দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, জনগণের প্রতিপক্ষের বিরুদ্ধে যদি আপনারা কোনো অন্যায় কাজ করেন, অবশ্যই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অতীতের মতন রাজপথে দাঁড়িয়ে সবার আগে তার প্রতিবাদ করবে, তার বিরোধিতা করবে। আমার পুরো রপ্তানিমুখী শিল্প যে শ্রমিকদের উপরে নির্ভর করে, সেই শ্রমিকদেরকে তাদের বাঁচার ব্যবস্থা করবেন বাজেটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। এদিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং মৃত রোগীর মরদেহ আটকে রেখে তার ছেলেকে কান ধরে উঠবোস করানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা দেখা গেছে। সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও স্বজনরা। রোববার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। এর আগের দিনও তাদের বিক্ষোভ ও কয়েক ঘন্টার কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। জানা গেছে, শনিবার ভোরে নগরের জুম্মাপাড়া এলাকার নূর নাহার বেগমকে রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে 6 জন এবং বড়াইবাড়ি ভুন্দুরচর সীমান্ত দিয়ে আরও 3 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং স্থানীয়দের তাৎক্ষণিক প্রতিরোধে এই চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। পরে পতাকা বৈঠকে পুশিনের অভিযোগ অস্বীকার করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার 1060/1 এস দিয়ে 3 জন পুরুষ, 2 শিশু এবং 1 জন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজেপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রতিরোধ গড়ে তুললে পুশিন ব্যর্থ হয়। তবে বিএসএফ সদস্যরা ওই 6 জনকে কাঁটাতারের সংলগ্ন স্থানে রেখে যায়। তেহরান, ওয়াশিংটন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ভিন্নধর্মী বক্তব্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে ঘিরে নতুন সন্দেহ তৈরি করেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, চুক্তি বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রোববারই যুক্তরাষ্ট্রে ইরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। দুই পক্ষের এই বিপরীত বার্তা আলোচনার অগ্রগতি নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ অবসানে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে তেহরান এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশটির কট্টরপন্থী গোষ্ঠীগুলো চুক্তির বিরোধিতা করছে। তাদের দাবি, এই সমঝোতা হরমুজ প্রণালীর ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারে। এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে আলোচনায় বারবার বিলম্ব হলেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, বড় ধরনের সাফল্য খুব শিগগিরই আসছে। তবে বিশ্লেষকদের মতে তার এই সময়সীমা এখন আরও বেশি প্রশ্নের মুখে। ফার্স্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের তারিখ এখনও নির্ধারণ হয়নি এবং এটি রোববার হচ্ছে না। যদিও ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি, তবে কোনো সিদ্ধান্তই এখনও নিশ্চিত নয়। সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এক সপ্তাহের এই অভিযানে প্রায় 8000 প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 4 থেকে 10 জুন পর্যন্ত যৌথ অভিযানে মোট 7989 জনকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে গ্রেফতার করা হয়েছে 10,700 জনের বেশি বিদেশিকে। সরকারি তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে 5,899 জন আবাসন আইন, 3084 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 1742 জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। মন্ত্রণালয় বলছে, বর্তমানে সৌদিতে 22,000-এর বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের দায়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীদের সহায়তা করতে গিয়ে ধরা পড়ে, তার সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় 3 কোটি টাকারও বেশি। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রে দুর্দান্ত গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিল। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নয় মরক্কো। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহাবি স্পষ্ট জানিয়ে দেন তাদের লক্ষ্য ছিল জয়, আর সমতায় ম্যাচ শেষ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা কাজ করছে। নিউ জার্সিতে সি গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধে সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো, কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকান দলটি। ভিনিসিয়াস জুনিয়রের নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরে ব্রাজিল। বিরতির পর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি, ফলে ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। অন্যদিকে অভিষেক হয়েছিল মিরপুরে। 2015 সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র 8 রান করে ফিরেছিলেন লিটন দাস। এরপর কেটে গেছে 11 বছর। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন, একাধিক সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে, কিন্তু মিরপুরের ওয়ানডে ক্রিকেট যেন বরাবরই তাকে আটকে রেখেছিল এক অদৃশ্য দেয়ালে। সেই দেয়াল অবশেষে ভেঙে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ইনিংসের এক পর্যায়ে পায়ের পেশিতে টান লেগে 48 রানে মাঠ ছাড়তে হয়েছিল লিটনকে। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল হয়তো আবারও মিরপুরে অর্ধশতকের দেখা মিলবে না, কিন্তু শেষ দিকে আবার ব্যাট হাতে মাঠে ফেরেন তিনি। 49তম ওভারের শেষ বলে 2 রান নিয়ে স্পর্শ করেন বহু প্রতীক্ষিত 50-র মাইল ফলক। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই অর্জন তার ব্যাটিং দৃঢ়তারই প্রমাণ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।